2015 সালে বাংলাদেশের জিডিপির পরিমাণ বেড়ে 205.3 বিলিয়ন ডলার হয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ একটি প্রতিবেদন প্রকাশ করে বলেছে, একটি জনবহুল ও নিম্ন আয়ের দেশ হিসাবে বাংলাদেশ যেভাবে প্রবৃদ্ধির সঙ্গে দারিদ্র্য দূর এবং বৈষম্য কমানোকে সংযুক্ত করেছে তা অত্যন্ত উল্লেখযোগ্য। সবাইকে অন্তর্ভুক্ত করে প্রবৃদ্ধি অর্জনের ক্ষেত্রে বাংলাদেশ এখন উদাহরণ দেওয়ার মতো একটি দেশ। আর বিশ্বব্যাংক একটি সূচকে দেখিয়েছে, প্রধান 12টি সূচকের মধ্যে 10টিতেই বাংলাদেশ দক্ষিণ এশিয়া এবং অন্য নিম্ন আয়ের দেশের তুলনায় এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ যে উন্নয়ন হচ্ছে সেটা দৃশ্যমান, কিন্তু প্রান্তিক জনগোষ্ঠীকে সম্পৃক্ত করে সেই উন্নয়ন কতটা টেকসই হচ্ছে তা নিয়ে আজ কথা বলবো 71 সংযোগে। প্রিয় দর্শক, আপনারাও অংশগ্রহণ করতে পারেন এই আলোচনায়। আপনারা পর্দায় দেখানো নম্বরে ফোন করতে পারেন কিংবা স্কাইপি টুইটারের মাধ্যমে আমাদের সাথে সংযুক্ত হতে পারেন। আলোচনা শুরু করার আগে আমরা অতিথিদের পরিচয় করে দিচ্ছি। আমাদের সাথে আছেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ডক্টর আহসান এইচ মনসুর, আছেন মোয়াজ্জেম হোসেন, সম্পাদক ফিনান্সিয়াল এক্সপ্রেস, এবং আছেন ডেভেলপমেন্ট সিনার্জি ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ডক্টর মনোয়ার মোস্তফা। আমরা আলোচনা শুরু করার আগে আপনাদের তিনজনকেই একটি প্রশ্ন করছি। সেটা হচ্ছে যে আমরা সবসময় বলে থাকি যে 2021 সালের ভেতরে বাংলাদেশ মধ্য আয়ের দেশ পরিণত হচ্ছে, এবং গত 4 জুন আমাদের অর্থমন্ত্রী যে বাজেট পেশ করলেন সেই বাজেটের সময়ও তিনি একই কথা বলেছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, প্রথমে আমি জনাব মনোয়ার মোস্তফা আপনার কাছে জানতে চাচ্ছি, এই বাজেটে পেশ করা বাজেটে কি এই মধ্য আয়ের দেশ হচ্ছে 2021 সালের মধ্যে এরকম কোন রিফ্লেকশন কি আমরা দেখেছি? ধন্যবাদ। এটা বাজেট স্পিচে মাননীয় অর্থমন্ত্রী বলেছেন যে আমরা একটা মধ্য আয়ের দেশের দিকে যাব। এছাড়া আমাদের পার্সপেক্টিভ প্ল্যানের এই যে ভিশন 2021-এও আমাদের মধ্য আয়ের দেশের কথা বলা আছে। তো আমরা তো সেদিকে আগাচ্ছি। আমাদের মধ্য আয়ের যে ইন্ডিকেটরগুলো আছে তার ভিতরে অন্যতম একটা হলো মাথাপিছু জিডিপি। আমরা সেদিকে এগিয়ে যাচ্ছি, এটা এর দিক দিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। নিশ্চয়ই আমরা ভালো করছি। এবং একটু আগে যেটা আপনি বললেন যে বিশ্বব্যাংক এবং আইএমএফ এর যে প্রতিবেদনে যেটা বলা হয়েছে যে আমাদের জিডিপি এখন 58তম অবস্থান থেকে, জিডিপি সাইজের দিক দিয়ে 58তম অবস্থান থেকে আমরা এখন 44তম অবস্থানে চলে এসেছি। এটা তো খুব ভালো ইন্ডিকেটর নিঃসন্দেহে যে আমাদের অর্থনীতি গায়ে গতরে বাড়ছে, মোটা হচ্ছে, এটা ঠিক। কিন্তু জিডিপির সাইজ নিয়ে কতগুলো বিতর্ক আছে। এখানে জিডিপির গ্রোথ রেট নিয়ে আমাদের দেশেও কিছু বিতর্ক হয়, আমি সেই বিতর্কের ভিতরে যাব না। জিডিপির এই যে সাইজ আমাদের, এইটা শুধুমাত্র জিডিপির এই ফিগারটা দেখেই কিছু বোঝা যাবে না। দেখতে হবে জিডিপির কম্পোজিশনটা, ঠিক কোন জায়গা থেকে কোন কোন খাতের অবদান কতটুকু। মোটা দাগে জিডিপিকে 3 ভাগে ভাগ করে দেখাই আমরা। সেটার একটা হলো যে কৃষি খাত, শিল্প খাত এবং সেবা খাত। হ্যাঁ, আমাদের অগ্রগতি সেখানে হচ্ছে, কিন্তু প্রশ্ন যদি কতগুলো জিনিস খুব গভীরভাবে এই 3টাকে আবার ভেঙে ভেঙে দেখেন যে কোন জায়গায় কতটুকু প্রবৃদ্ধি হচ্ছে। যেমন আমরা দেখব যে আমাদের এগ্রিকালচারে প্রবৃদ্ধি কিছুটা কমেছে স্লাইটলি গত বছরের তুলনায় এই বছরে, এবং এটা ধারাবাহিকভাবে বেশ কমছে, ধারাবাহিকভাবেই কমে যাচ্ছে। এইটা খুব অ্যালার্মিং একটা জায়গা। কারণটা হলো আমাদের এগ্রিকালচারে আমাদের লেবার ফোর্সের প্রায় 47.5% এগ্রিকালচারে আছে। এখন এগ্রিকালচার এটাই খুব স্বাভাবিক যে এগ্রিকালচারের গ্রোথটা একটু কিছুটা কম থাকবে, কিন্তু এগ্রিকালচারের এই লেবার ফোর্সটাকে মুভ করতে হবে উপরের দিকে, হয় ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে কিংবা আপনার সেবা খাতে। এখন ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে আমাদের জিডিপির গ্রোথ রেট খুব বেশি না, এইটা এখন বোধহয় 5-এর কাছাকাছি সম্ভবত আছে, এটা খুব বেশি না। এইটা আমাদেরকে বাড়াতে হবে, কারণ এই ফোর্সটা, এই লেবার ফোর্সটা যেটা এগ্রিকালচারে স্ট্যাগন্যান্ট হয়ে আছে, অন্য কোথাও যেতে পারছে না, তাকে তো কোনো একটা জায়গা করে দিতে হবে। এখন ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে আমাদের গ্রোথ রেট আহামরি কোনো তেমন কিছু না। এখন সেবা খাতে একটা গ্রোথ রেট আছে, এটা একেবারে খারাপ না। সেবা খাতের গ্রোথ রেটটা ধরুন প্রায় বেশ একটু এটা ভালোই, 5.8% আমাদের গ্রোথ রেট সেবা খাতে। এখন সেবা খাতের ভিতরেও আবার কোন জায়গায়, পার্টিকুলার কোন জায়গায় এই লোকগুলো কাজ পাচ্ছে আমাকে যদি বলেন, আমি পরিষ্কার বলবো যে এটা মূলত নির্মাণ সেক্টরে, নির্মাণ শ্রমিক হিসাবে একটা বড় অংশ এখানে কাজ করছে। কিন্তু নির্মাণ শ্রমিকদের কাজ এটা কোনো সাস্টেনেবল এমপ্লয়মেন্ট না। কেননা জিডিপির কম্পোজিশন, জিডিপির সাইজ যখন দেখব, তখন আমাদের সবচেয়ে বড় যে চোখ দিয়ে দেখতে হবে সেটা হলো বেসিক্যালি কর্মসংস্থান। এটা কি কোনো স্থায়িত্বশীল কর্মসংস্থান তৈরি করছে? আমার কাছে এই জায়গায় একটু গোলমেলে মনে হয় যে আমরা এটা আমরা করতে পারছি না। কারণটা, উদাহরণটা কি, এই যে কয়েকদিন আগে, 1 মাস আগেও দেখবেন যে
আমাদের দেশের দরিদ্র মানুষ, এই যে ক্লাস 7, 8 কিংবা ম্যাট্রিক ইন্টারমিডিয়েট পাস তরুণরা বিপজ্জনক ঝুঁকি নিয়ে নেমে পড়েছে সমুদ্র পাড়ি দিতে। হোয়াট ডাজ ইট মিন? এটাই মিন করে যে আসলে আমাদের কর্মসংস্থানের ক্ষেত্রে বড় ধরনের একটা সংকট তৈরি হয়েছে। ওই রকমের স্থায়িত্বশীল কর্মসংস্থান আমরা এখানে করতে পারছি না। সুতরাং জিডিপির এই যে সাইজ নিয়ে এটা কত মোটা হলো, এটা নিয়ে যে আমাদের আত্মতৃপ্তি, সেই আত্মতৃপ্তিটা ওইভাবে না দেখিয়ে বরং আমাদের দেখা দরকার জিডিপির কম্পোজিশনটা কি, কোন জায়গায় আমরা কতটুকু লেবার ফোর্সকে অ্যাবজর্ব করতে পারছি। এই যে আপনি তিনটা খাতের কথা বললেন, কৃষিখাত, শিল্প খাত কিংবা সেবা খাতের কথা বললেন, আমি একটু যেতে যাচ্ছি জনাব মোয়াজ্জেম হোসেন আপনার কাছে, যে এই শিল্প খাতের ভেতরে দেখা যাচ্ছে যে এখনো পর্যন্ত আমাদের একটি জায়গাতেই আমরা আবদ্ধ, সেটি হচ্ছে যে আমাদের যে জিডিপির একটা বড় অংশ আসছে, ভূমিকা রাখছে যে গার্মেন্টস শিল্প, এর বাইরে কিন্তু আমরা আসলে এখনো পর্যন্ত সেই রকম কোন শিল্প তৈরি করতে পারিনি যেখান থেকে আমাদের জিডিপিকে প্রভাবিত করতে পারে। আপনার কি মনে হয় যে আমাদের এক্ষেত্রে আমাদের আরো বেশি উদ্যোগী হওয়া দরকার কিনা সরকারি বা বেসরকারি ক্ষেত্রগুলোতে? নিঃসন্দেহে উদ্যোগী হওয়া দরকার, কিন্তু আমার মনে হয় বেশ কিছু আমাদের আমরা চোখে দেখি বা না দেখি কিছু কিছু আমরা শিল্প খাত ডাইভার্সিফাইড হয়েছে, কাঙ্ক্ষিত গতিতে হয়নি। এখনো আমরা কারেক্টলি বলেছেন গার্মেন্টস খাতের উপর নির্ভরশীল। আমার মনে হয় ফুটওয়ার শিল্প কিছু গ্রো করেছে, ওষুধ শিল্প গ্রো করছে, প্লাস্টিক শিল্প গ্রো করছে, ফার্নিচার শিল্প গ্রো করছে, কিন্তু গ্রোথটা কাঙ্ক্ষিত গতিতে না, এটা ঠিক। কিন্তু একটা জিনিস আমি উল্লেখ করতে চাই আগে, আমার কনস্ট্রাকশন সেক্টরটা আমি যতটুকু জানি এটা কি সেবা খাত না ইন্ডাস্ট্রি খাত, নতুন ডেফিনিশন অনুযায়ী হাউস ইজ ইন্ডাস্ট্রিয়াল সেক্টর। আমার হাসান নজর সাহেব এটা ভালো বলতে পারবেন, কারণ এই প্ল্যান ডকুমেন্টগুলি ওনার সাথে সম্পৃক্ততা আছে। তা একটা জিনিস আপনি অ্যাকচুয়ালি আমরা যদি শুধু গার্মেন্টস কেন্দ্রিক হয়ে থাকি তাহলে কিন্তু আমাদের সাস্টেনেবিলিটি যেটা টেকসই বলে, সেটা টেকসইটা আমরা অগ্রগতি বা আমাদের জিডিপিটার প্রবৃত্তির হাতটা ধরে রাখতে পারবো কিনা, কিছুগুলো রিস্ক চ্যালেঞ্জেস থাকে। যেরকম আমরা একটা মাত্র প্রোডাক্টের উপরে এখন নির্ভর করে আমাদের রপ্তানি আয় প্রায় 75% থেকে 80% পর্যন্ত। তা আমাদের এই ক্ষেত্রে আমাদের ডাইভার্সিফাইড হওয়া উচিত। তো কিছু কিছু আমার মনে হয় আইটি খাতেও আমাদের কিছু বেশ ডেভেলপমেন্ট হচ্ছে, যেটা আমরা দেখছি, এবং আমার মনে হয় বেশ কিছু ইনকাম ওই ক্ষেত্রে হচ্ছে, যদিও এর চেয়ে বেশি আমাদের হওয়া উচিত। ইনফরমেশন টেকনোলজি সেক্টর, যে সেক্টরে সব আমার মনে হয় বেশ কিছু আউটসোর্সিং এর কাজ করতে পারি, আন্তর্জাতিকভাবে দেশের ভিতরেও কিছু কিছু গ্রো করছে, এগুলো এক্সপান্ড করা উচিত। আরেকটা কথা আমি পূর্বী বক্তার সাথে এক ভিন্ন মত না পোষণ করে কথা বলছি, বাজেটে কিন্তু একটা জিনিস দেওয়া আছে, আগামী 2019-20 সালে আমাদের প্রবৃদ্ধি কৃষি খাতের হবে 3.6 মতো থাকবে, শিল্প খাতে 12 থেকে 13 ভিতরে যেতে হবে, এবং আবার সেবা খাতে সেটা কিন্তু আবার 4 থেকে 5 ভিতরে, যতটুকু আমার মনে পড়ে একটা ইন্ডিকেশন দেওয়া হয়েছে। আর ইন্ডিকেশনগুলি দেওয়া হয়েছে আমাদের মধ্যম মেয়াদী, যেগুলি 6, আমরা তো এখন 7 থেকে 8 প্ল্যানে যাচ্ছি, 7 প্ল্যানে যাচ্ছি 6 থেকে। আমার মনে হয় এগুলি বেঞ্চমার্ক করা আছে, সেগুলির কিন্তু আমাদের পর্যালোচনা করা দরকার। আমরা 6 প্ল্যানে কতটুকু পর্যন্ত অ্যাটেন্ড করতে পেরেছি। আমার মনে হয় আমাদের কাঙ্ক্ষিত, আপনি যে পোটেনশিয়াল কথা বাংলাদেশের এগুলি বললেন পজিটিভ, এগুলি কিন্তু নির্দ্বিধা বলা যায়, এগুলি কিন্তু স্পষ্ট প্রতীয়মান, এগুলি সমীক্ষা দেয়। কিন্তু আমাদের তা সত্ত্বেও আমি বলবো আমাদের পোটেনশিয়াল থেকে আমরা আন্ডার অ্যাচিভার, আমরা আরো বেশি, আমাদের আরো অনেক সম্ভাবনা আছে। আরো সম্ভাবনা জি, ধারাবাহিকভাবে যদি আমরা এই যে বলছি জনাব হাসান এইচ মনসুর, যে ধারাবাহিকভাবে 6% প্রবৃদ্ধি এই যে ধরে চলা বাংলাদেশের অর্থনীতি একটা শক্ত ভিত্তি পাচ্ছে, এরকমই একটি মূল্যায়ন করেছেন বিশ্ব ব্যাংক এবং আইএমএফ এর যে মূল্যায়নে আমরা যেটা দেখতে পাচ্ছি, যেখান থেকে 14 ধাপ লাফিয়ে আমাদের 44তম অবস্থানে পৌঁছেছে। এই সাফল্য কতটা সরকারের এবং কতটা বেসরকারি সেক্টরের আপনি মনে করছেন? আমি একটু পেছনের দিকে তাকিয়ে দেখতে চাই। আমরা যদি দেখি, অ্যানালাইসিস করি যে আমাদের অর্থনৈতিক গতিধারাটা, আমরা 100 বিলিয়ন ক্রস করলাম, কিন্তু সেদিন, বেশি দিন আগে নয়, এই সরকারের সময় 100 বিলিয়ন ক্রস করলাম। মানে আমাদের শুরুর থেকে, মানে 71 না, আমি বলছি যে আমাদের বাঙালি জাতি হিসাবে জন্মলগ্ন থেকে আমরা যদি 2009 বা 10 সাল পর্যন্ত আসি, আমরা 100 বিলিয়ন। সেখান থেকে আমরা 6-7 বছরের মধ্যেই আমরা ক্রস করলাম 200 বিলিয়ন। তো এটা একটা রিমার্কেবল অ্যাচিভমেন্ট ইন দ্যাট সেন্স, যে একেবারে ডাবল করে ফেলা হলো, যেটা আগে কোনোদিন সম্ভব হয়নি আমাদের পক্ষে। এটা দুটো কারণ। একটা হচ্ছে যে 6% প্রবৃদ্ধি। 6% প্রবৃদ্ধি কিন্তু আগেও ছিল,
আগে ছিল মানে 6% প্রবৃদ্ধি বাংলাদেশের 2002 সাল থেকে, ফিসক্যাল ইয়ার 2 থেকে এখন পর্যন্ত মোটামুটি গড়ে প্রায় 6% করে প্রবৃদ্ধি হয়েছে। কিন্তু আরেকটা জিনিস যেটা বাংলাদেশ করতে পেরেছে, যেটা অনেক দেশই পারে নাই, সেটা হচ্ছে আমাদের এক্সচেঞ্জ রেটটা আমরা মোটামুটি ভাবে স্টেবল রাখতে পেরেছি, এক্সেপ্ট ফর 2011 সালে একটা প্রবলেম দেখা দেয় যেখানে 8% মতো ডেপ্রিসিয়েশন করা হয়। সেটা ছাড়া আর কোনো মেজর কোনো ডেপ্রিসিয়েশন হয় নাই, যে কারণে টাকার অঙ্কের প্রবৃদ্ধি আর ডলারের অঙ্কের প্রবৃদ্ধি আমাদের মোটামুটি ভাবে সমান্তরালে চলেছে। এইটাই কিন্তু আমাদের প্রধান কারণ আমাদের এই দ্বিগুণ হয়ে যাওয়ার পিছনে, এই বিরাট যে পরিবর্তনটা আমরা দেখতে পাচ্ছি 6% এবং এক্সচেঞ্জের স্টেবিলিটি। এক্সচেঞ্জের স্টেবিলিটি কিন্তু একটা জিনিস রিফ্লেক্ট করে, সেটা হচ্ছে আমাদের ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটিটা আমাদেরকে এটা এনে দিয়েছে এবং এটাকে আন্ডারমাইন করাটা উচিত হবে না। ম্যাক্রো স্টেবিলিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা ইম্পর্টেন্ট ফর পভার্টি এলিভেশন, এটা ইম্পর্টেন্ট ফর অ্যাট্রাক্টিং ইনভেস্টমেন্ট ডাউন দ্য লাইন। আমরা অতখানি পারি নাই, কিন্তু পারতে হবে। তো এখন যেটা হচ্ছে যে আমরা একটা বড় ল্যান্ডমার্ক অতিক্রম করেছি। আরেকটা জিনিস যেটা হয়েছে আমরা মনে করি, সেটা হচ্ছে যে বিশ্বব্যাংকের হিসাবে যে নিম্ন মধ্যম আয়ের দেশ কিন্তু বাংলাদেশ ইতিমধ্যে হয়ে গেছে। এখন যেটা সার্টিফিকেশন যেটা হবে সেটা হয়তো 2016 সালে আসবে, কারণ তখন তারা ইভ্যালুয়েট করবে 3 বছরের গড় নিয়ে এবং তখন বলবে যে বাংলাদেশ ক্রস করেছে। তো এটা কিন্তু নিম্ন মধ্যম আয়ের দেশে আমরা পরিণত হয়েছে। আমরা এলডিসি থেকে গ্র্যাজুয়েশন করি নাই, সেটা সময় লাগবে, অন্যান্য সোশ্যাল ইন্ডিকেটরস আসবে, কিন্তু নিম্ন মধ্যম আয়ের দেশ আমরা হয়ে গেছি, সেটাও একটা বড় অ্যাচিভমেন্ট। এখন আমি যে জিনিসটা আসতে চাই যে আমাদের যেটা আকাঙ্ক্ষাটা কিন্তু আরো বেশি। আকাঙ্ক্ষা হচ্ছে আমরা 8% পৌঁছাবো বা প্রয়োজনে সেখান থেকে 9% আমরা যাব এবং সেখানেই আমি বলবো যে আমরা যেটা সবসময় কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম বলি, আমি সেটাকে আমরা করি সরকারের, যে সেটা আমরা কেন পারলাম না, এবং সেই আত্মবিশ্লেষণের প্রয়োজন আছে। এখানে আত্মসন্তুষ্টির প্রয়োজন একদিকে যেমন আছে, কিন্তু আত্মসন্তুষ্টি নিয়ে বসে থাকলে হবে না, আত্মবিশ্লেষণ করে সেটাকে সঠিক পথে 8% আমাদেরকে নিয়ে যেতে হবে। তাহলে আমাদেরকে কি করতে হবে সেটা আমরা জানি, যে বিনিয়োগকে আগে নিয়ে যাওয়ার এই কারণটা সেটা আমরা খুঁজবো, তবে একটা বিরতির পরে। একাত্তর সংযোগে একটা বিরতির পর আবার আমরা ফিরে আসছি আলোচনায়।